প্রস্তাবিত বাজেটকে একমুখী ও গতানুগতিক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল। 2025-26 সালের প্রস্তাবিত বাজেটের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা অর্থ উপদেষ্টা নির্ধারণ করেছেন, সেটি সহ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বলে আখ্যা দেন আমির খসরু। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানো জনগণের সেবা পাওয়ার অধিকারকে ব্যাপকভাবে খর্ব করবে বলেও মন্তব্য করেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নিয়মিত করদাতাদের সাথে বৈষম্য বলেও উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল। পশুর হাটের সার্বিক খবর জানাতে রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নাজিব, হাটে কেমন পশু এসেছে আর ক্রেতা বিক্রেতারা তাদের সংখ্যা কেমন দেখছেন আপনি? শাওন, রাজধানীর পশুর হাটগুলো কিন্তু ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে, অর্থাৎ ক্রেতাদের উপস্থিতি অনেকটাই বেড়েছে আগের তুলনায়। আজ সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন হাটগুলোতে ঘুরেছি, যেখানে দেখেছি আসলে ক্রেতারা হাটগুলোতে আসছেন এবং দাম যাচাই করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাম শুনে পছন্দ হলেই পশুটি তারা কিনে ফেলছেন, এমনটি আমরা দেখেছি। এবং বিভিন্ন আকারের গরুর দামে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা দেখেছি। গত কয়েকদিন যে ধরনের দাম তারা চেয়েছেন, আজ তারা কিছুটা কম চাচ্ছেন। আবার ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসছেন যে কিছু দাম তারা গত বছরের তুলনায় বেশি চাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই গরুটির দাম তারা চাচ্ছেন প্রায় 2 লাখ টাকা। এই আকারের যে সকল গরুগুলোই হাটে রয়েছে সেগুলো কিন্তু 1,80,000 থেকে 2,20,000 টাকার মতো হাঁকাচ্ছেন বিক্রেতারা। সেখানে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। তারা বলছেন যে হয়তো ঈদের কাল থেকে হাটটি জমে উঠবেন এবং তারা পশু ক্রয়ে আগ্রহী হবেন, এমনটি তারা বলছেন। এবং সেই সাথে অন্যান্য মাঝারি থেকে একটু বড় আকারের যেসব গরু রয়েছে এগুলো কিন্তু 1,80,000 টাকার মতো হাঁকাচ্ছেন বিক্রেতারা। সেই সাথে যারা ছোট আকারের গরু নিতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু 1 লাখ এবং তার আশেপাশের সংখ্যায় তারা হাঁকাচ্ছেন বিক্রেতারা। সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা অনেকটাই অসন্তুষ্ট বলে আমাদের কাছে জানিয়েছেন। এবং বিক্রেতারা বলছেন যে পথে পথে যেই চাঁদাবাজি বিগত কয়েক বছর ছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং সে কারণেই বিক্রেতারা বলছেন তারা স্বস্তিতে আছেন এবং তারা আশা করছেন বিকেল থেকে শুরু করে কাল এবং পরশু বেচাকেনা অনেকটাই বাড়বে এবং সেই সাথে ক্রেতাদের উপস্থিতিও বাড়বেন। আমরা সকাল থেকে দেখেছি পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন, ক্রেতাদের উপস্থিতি আছে পরিবার পরিজন নিয়ে, তারা পছন্দের পশুটি নেয়ার চেষ্টা করছেন। শুধু গরুই নয়, যারা ছাগল কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 10 থেকে 30,000 টাকার মধ্যে ছাগল তারা কিনছেন। আমরা দেখেছি বেচাবিক্রি কিছুটা কম, তবে সময়ের সাথে সাথে সেই বেচা বিক্রি অনেকটাই বাড়বে এমনটাই আশা করছেন হাট সংশ্লিষ্ট এমনকি বিক্রেতারাও। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম পশুর হাটের খবর। ঈদ উপলক্ষে টানা ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন দাবি করেন। শিবির হওয়ার কোনো ইস্যু নাই, ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে কোন দিন ব্যাংক খোলা থাকবে এবং গরুর হাটে কীভাবে তার প্রভিশন ইস্যু করবে। আমার তো এরকম হলিডে পৃথিবীর অন্যান্য যে আরও বেশি হলিডে থাকে, ক্রিসমাসের সময় ওদের 20-25 দিন হলিডে থাকে। নেপালে আপনার দুর্গাপুজোর সময় 1 মাস হলিডে থাকে, দেশ চলে না। অতএব চলবে, কোনো রকম বিরূপ বিষয়কতা। আর ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কী হবে সেগুলো এটাতে কাজ চলবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। গতরাতে জারি করা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবে। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী ও বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবে। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, নজর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুশতাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয়। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উৎসাহিত করছে এবং তা ভয়াবহ প্রহসন বলে মন্তব্য করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ব্যাংক ও এটিপির পরামর্শে আরইবিকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, বিশ্ব ব্যাংক ও এটিপির পরামর্শে সরকার যে পথে হাঁটতে চাইছে সেটি বাস্তবায়িত হলে পল্লী বিদ্যুৎ খাত সম্পূর্ণ বাণিজ্যিক খাতে পরিণত হবে। এতে করে গ্রামীণ জনপদে প্রান্তিক মানুষের বিদ্যুৎ পাওয়ার সুযোগ সীমিত হয়ে আসবে বলেও জানান শামসুল আলম। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতির চলমান বিবাদ নিরসনে ক্যাবের পক্ষ থেকে দেয়া 5 দফা সুপারিশ আমলে নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। বাস, ট্রেন ও লঞ্চে ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে কমলাপুর রেল স্টেশনে ট্রেন যাত্রা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ঝুঁকি নিয়ে ট্রেন কিংবা বাসের ছাদে ভ্রমণ না করার অনুরোধ জানান তিনি। এ সময় যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। কোরবানির পশুবাহী ট্রাকগুলো নির্ধারিত হাটের বাইরে জোর করে অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, হাট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করারও অনুরোধ জানান তিনি। যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনকে একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো মস্তান বা কেউ যদি কোথাও কোনো থামায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পশুরহাটের খবর জানাতে রাজধানীর গাবতলী পশুরহাটে আছেন সহকর্মী কায়কোবাদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। কায়কোবাদ, হাটে বিকেলে ক্রেতা সমাগম এবং পশু বিক্রি কেমন দেখছেন? গাবতলী হাটে আমি আছি এই মুহূর্তে, আর এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আশানুরূপ ক্রেতা সমাগম কিন্তু হয়নি, বিক্রেতারা যেটি বলছেন। আর আগামীকাল থেকে যেহেতু ঈদের ছুটি শুরু হচ্ছে, তারা আশা করছেন যে আজকে সন্ধ্যা থেকে অর্থাৎ বেলা গড়ালে সময় যত গড়াবে আজকে কিন্তু তারা আশা করছেন যে ক্রেতা সমাগম হবে। আর এখন পর্যন্ত কিন্তু যেটি আমাদের বলছে, গতকাল পর্যন্ত কিন্তু কিছু জায়গা খালি ছিল গাবতলী হাটে, কিন্তু আজকে কিন্তু আর সেরকম কোনো জায়গা ফাঁকা নেই, সব কিন্তু গরুতে পরিপূর্ণ। বিক্রেতারা কিন্তু অপেক্ষায় আছেন তাদের গরু নিয়ে, তাদের পালা গরু নিয়ে। অনেকেই তারা বড় করেছেন ছোট থেকে, তারা যেটি আমাদেরকে বলছিলেন ছোটবেলা থেকে তারা বড় করেছেন, এখন এগুলো বিক্রি করতে এনেছেন। আবার অনেকে ব্যাপারী যারা কিনে এনেছেন এখানে এখন বিক্রি করার জন্য। কিন্তু সবাই একটি কথা বলছেন, এখন পর্যন্ত কিন্তু ক্রেতা সমাগম নেই সেরকম। আর যারাও আসছেন যেরকম দাম চাচ্ছেন, বিশেষ করে যে বড় বা মাঝারি যে গরুগুলো অর্থাৎ যেগুলো 4-5 লাখ টাকা বা তার থেকে বেশি হাঁকা হচ্ছে, এখানে বিক্রেতারা হাঁকছেন, সেগুলো কিন্তু বিক্রেতারা বলছেন ক্রেতারা কিন্তু সেসব গরুর দাম অর্ধেকও বলছেন, অনেক ক্ষেত্রে বা তারও কম বলছেন। তারা বলছেন এই দামে বিক্রি করলে আসলে তারা যেই খরচটি করেছেন তার ধারে কাছেও যাচ্ছে না। অর্থাৎ তারা এখন পর্যন্ত কিন্তু দাম নিয়ে সন্তুষ্ট নয়, যেটি আমাদেরকে বলছেন। আর আশা করছেন যেহেতু আগামীকাল থেকে ছুটি শুরু হবেন, তারা আশা করছেন যে পুরো দমে যে বিক্রিটি গরুর হাটের যে বিক্রি তা আগামীকাল থেকেই শুরু হতে পারে বলে তারা মনে করছেন। রাইসুল, ভুয়া সনদপত্রের মাধ্যমে কলেজের প্রভাষক পদে চাকরি নিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য AKM আউয়ালের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর সঙ্গে জড়িত থাকায় আসামি করা হয়েছে AKM আউয়াল কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারকেও। গতকাল মামলাটি করেন দুদক পিরোজপুর জেলা কার্যালয়ের এক কর্মকর্তা।
এতে উল্লেখ করা হয় ভুয়া সনদের মাধ্যমে 2013 সালে প্রভাষক পদে নিয়োগ পান নাজিপুরের ফজিলুন্নেসা মহিলা কলেজের দাতা সদস্য ও এর প্রতিষ্ঠাতা সংসদ সদস্য আউয়ালের স্ত্রী লাইলা পারভিন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারি বেনাপোল স্থলবন্দর দিয়ে কাল থেকে সাপ্তাহিক ছুটিসহ টানা 10 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ ভারত এবং তাদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে জানান বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। এদিকে ঈদে বেনাপোল বন্দর দিয়ে টানা 10 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি, তবে দুই দেশের পাসপোর্ট যাত্রী স্বাভাবিক থাকবে। 15 জুন থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে। কুড়িগ্রাম শহরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। সকালে শহরের শাপলা চত্বরে 0 পয়েন্টে মত বিনিময় করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর আহাদ। বলেন, চাঁদাবাজি বন্ধ, অবৈধভাবে দখল, চোরাকারবারি রোধ, মাদকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে এজন্য সর্বদা সোচ্চার রয়েছে সেনা সদস্যরা। বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। দুপুরে গাবতলীতে জিয়াউর রহমানের বাড়িতে এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোংলা নদী ভাঙ্গন রোধ ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় আন্তর্জাতিক চ্যানেলের রমজাইপুর থেকে পুরাবুনিয়া পর্যন্ত 4 কিলোমিটার এলাকায় নদী ভাঙ্গনে অর্ধশতাধিক ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙ্গনের মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। এই ভাঙ্গন রোধে ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। দুপুরে শহরে ডিসি অফিসের সামনে মানববন্ধনে বক্তারা প্রকল্পের হবিগঞ্জ লাখাই অংশের কাজ দ্রুত শুরু করার দাবি জানান। বক্তারা বলেন, হবিগঞ্জ জেলাবাসীর জন্য হবিগঞ্জ লাখাই নাসিরনগর সরাইল আঞ্চলিক মহাসড়কটি অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটি কয়েকটি উপজেলার সাথে রাজধানী ঢাকার যাতায়াত সহজ করেছে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম। গুমের ঘটনায় র্যাবের গোয়েন্দা শাখা মূল কালপ্রিট হিসেবে কাজ করেছে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া গুম সংক্রান্ত দ্বিতীয় দফার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গুমের ভয়াবহতা জনগণকে দেখাতে হরর মিউজিয়াম তৈরির কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুমের সাথে জড়িত প্রত্যেকের বিচার দেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় তদন্ত প্রতিবেদন জমা দেয় গুম কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুম কমিশনকে প্রতিবেদন অনুযায়ী আশু পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত 1850 অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে, যার সংখ্যা 3000 ছাড়িয়ে যেতে পারে। বাহিনীগুলোর ভেতর সবচেয়ে বেশি সংখ্যক র্যাব সদস্য গুমের সাথে জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, পদোন্নতি ও পুরস্কারের আশায় গুম এবং হত্যাকাণ্ডে সংস্থাটির সদস্যরা অংশ নেয়। গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। ভালো পোস্টিং, ভালো পজিশন, পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। প্রধান উপদেষ্টা গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন বলে জানান শফিকুল আলম। গণভবনে বানানো হতে পারে হরর জাদুঘর। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে একটা ভয়াবহ যেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে সে ব্যাপারে দ্রুতই আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাস্টিস মিনিস্ট্রি তাদেরকে এটা জানাবেন
এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। শিগগিরই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। বিকেলে আগারগাঁওয়ে কমিশনের ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক শেষে কমিশনার বলেন, 2006 সালের হাইকোর্টের একটি রিটের আদেশ অনুসারে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে। তবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী দাড়িপাল্লা সহ বেশ কিছু প্রতীক যুক্ত করা হবে। এরপরই জামায়াতকে প্রতীক ফিরিয়ে দেওয়া হবে। দ্রুত জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দেবে না বলে জানিয়েছেন তিনি। আইন অনুসারে স্থানীয় সরকার বিভাগ তার বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারে বলে জানান কমিশনার। কঙ্কাফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। জমে উঠছে নগরীর কোরবানির পশুর হাটগুলো। যোগান বেড়েছে কয়েক গুণ। এখনও পুরো দমে শুরু হয়নি বেচাকেনা। রাজধানীর হাটগুলোতে দাম যাচাইয়ে ব্যস্ত ক্রেতারা। আগের তুলনায় বেড়েছে ক্রেতার উপস্থিতি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। তবে এবার মহাসড়কে চাঁদাবাজি অনেকটাই কমে আসায় স্বস্তিতে ব্যবসায়ীরা। নাজিবুর রহমানের রিপোর্ট। বুধবার সকালেও রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসে। বেচাকেনা না থাকায় হাটগুলোতে পশুর সংখ্যা বেশি। তবে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে ক্রেতাদের ভিড়। পছন্দের পশুর দাম যাচাই এসে অনেকেই কিনছেন কোরবানির পশু। দাম নিয়েও সন্তুষ্ট তারা। ক্রেতা হিসাবে মোটামুটি আমরা সন্তুষ্ট। ঘুরছি, আমি কমলাপুর বাজারও ঘুরছি, এই সাধারণপুর হাটেও ঘুরছি। মোটামুটি রিজনেবল প্রাইস। 4টে গরু নিয়ে আইছি, কোনো একটা বেশি বিক্রি হয়েছে না। মাঝারি আকারের গরুর দাম 1.5 থেকে 2 লাখ টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা। তবে ছোট গরুর যোগান আর চাহিদা দুটোই বেশি। ছোট আকারের গরু 80,000 থেকে 1 লাখ টাকায় কিনতে পারছেন ক্রেতারা। সময় থাকায় ছোট আকারের গরু এখনো লাখের উপরে দাম হাঁকছেন অনেকে। আমার থেকে মনে হচ্ছে বিক্রেতারা বেশি দাম চাচ্ছে, তো কম হলে ভালো হয়। আমাদের মাঝারি সাইজের গরু আমাদের বেশি পছন্দ হচ্ছে। আমরা যে দামে চাচ্ছি ইনশাআল্লাহ, বাজার আরও তো 2 দিন আছে, ঈদ আরও 2-3 দিন আছে, তা আমরা আশা করি ক্রেতা বাড়বে, বিক্রিও হবে ইনশাআল্লাহ। ক্রেতা এখন আপাতত আজকে থেকে ভালোই শুরু হয়েছে, এই 2-1 দিন থেকে মানে হালকা পাতলা ছিল। যারা ছাগল কিনতে চান তাদের গুনতে হবে 10 থেকে 30,000 টাকা। 40 আর 30, 70। বৃহস্পতিবার থেকে পুরোদমে কেনাবেচা শুরু হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা 10 দিনের ছুটি। আজ ছিল সবশেষ কর্মদিবস। বিকেল থেকে বেড়েছে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার চাপ। 10 দিনের এই ছুটি শেষ হবে 14 জুন। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ উপলক্ষে গাজীপুর, কালিয়াকৈর, চন্দ্রা ও আশেপাশে কিছু পোশাক কারখানা ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। মহাসড়কগুলোতে গাড়ি চলার গতি কম হলেও তীব্র যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সবশেষ কর্মদিবস শেষে বাড়ির পথ ধরেছেন অনেকেই। এদিকে বাস, ট্রেন ও লঞ্চে ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ঈদ যাত্রা উপলক্ষে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন থেকে তিনি একথা বলেন। যাত্রীরা যেন ছাদে না ওঠে, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনরা একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো স্থান বা কেউ যদি কোথাও কোনো থামায়, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদ যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মিসবাহ হাসান। মিসবাহ, ঈদে ঘরমুখী মানুষের যাত্রার কথা বলছিলাম, তো লঞ্চগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? লোপা, ঈদের যে 10 দিন ছুটি ঘোষণা করেছে, আজকে কিন্তু শেষ কর্মদিবস শেষ করে কিন্তু সাধারণ বিকেল থেকে কিন্তু একটু চাপ বেড়েছে। বিকেল থেকে সদরঘাটের যদি অবস্থা বলা চেষ্টা করি, বিকেলের পর
একটু চাপ বেড়েছিল, এখন অনেকটাই স্বাভাবিক বলা যেতে পারে, কিন্তু বিকেল থেকে যে চাপ বেড়েছিল আবার একটু রাত বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপটা বাড়ছে, যেহেতু আজ শেষ কর্মদিবস এবং এবার কিন্তু প্রায় 10 দিনের একটা ছুটি পেয়েছে সরকারি কর্মজীবী থেকে এবং বেসরকারি কর্মচারীরা। সেক্ষেত্রে যে ঈদের যে যাত্রা, যে লঞ্চ ঘাটের যে চিরচেনা রূপ, সেটা অনেকটা বিকেল থেকে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় ছিল, এখন কিছুটা কমেছে, তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু এই সংখ্যাটা বাড়ছে। আমরা লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছিলেন যে আজকে যেহেতু ছুটি, শেষ কর্মদিবস, আগামীকাল বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে অনেকে অফিস করবেন, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু চাপটা আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গার্মেন্টস কর্মী, তাদেরকে ক্ষেত্রেও কিন্তু আগামীকাল শেষ কর্মদিবস হিসেবে তারা সেক্ষেত্রে কিন্তু আগামীকাল এই চাপটা আরও বাড়বে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা যারা যাত্রায়, যারা ঈদে মানুষ বাড়িতে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছিলাম যে আসলে এবার কিন্তু সেই পরিবারের কাছে শেষ মুহূর্তটা, ঈদের মুহূর্তটা শেষ সময় ভাগাভাগি করতেই তারা যাচ্ছেন, এবং তাই যে ভোগান্তি, সেই ভোগান্তিটাও এবার ছুটিটা দীর্ঘ হওয়ায় কিন্তু ভোগান্তিটা অনেকটা কমেছে, তারা সে কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যদি বলার চেষ্টা করি যে এবং ট্রেন এবং বাস যাত্রায় যে বিকেল থেকে কিন্তু একটু চাপ বেড়েছে, তবে ভোগান্তি অনেকটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা। তারা যে বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু গতকালকেও ব্রিফ করেছেন, তার মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে, যার কারণে কিন্তু ভোগান্তি অনেকটা কম আছে। রূপা, এই ছিল টার্মিনাল থেকে সব শেষ। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের কাছে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় বলে জানান গোয়েন লুইস। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে। গোয়েন লুইস বলেন, রাখাইনে মানবিক করিডোর হবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের ওপর। এ বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না।